20শে জানুয়ারি 2020 দুপুর। ম্যাডাম, এই যে এটাই তিলোত্তমা অ্যাপার্টমেন্ট। উবের ড্রাইভার কথাটা বললেন। অনলাইন পে করে দিয়েছি বলে বিদিশা দেবী গাড়ি থেকে নেমে গেলেন। বিকেল 4:45, জি টেকনোলজির অফিস। 4টের সময় প্রেস মিট করবেন বলে এখনও আসার সময় হলো না। কখন আসবেন বিদিশা দেবী? কলকাতা 365-এর এক রিপোর্টার প্রাঞ্জল চক্রবর্তীকে জি টেকনোলজির ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলেন। প্রাঞ্জলবাবু বললেন, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, রাস্তায় আটকে আছেন হয়তো। ওনার ফোন তো সেই কখন থেকে নট রিচেবল বলছে। বলতে বলতে বিদিশা দেবীর সাদা এক্সকিউভিটা এসে দাঁড়ালো অফিসের সামনে। 10 মিনিট পর শুরু হলো প্রেস মিট। প্রাঞ্জলবাবু শুরু করলেন, ওয়েলকাম এভরিওয়ান। আমরা আমাদের সিইও স্যার অভিনব গাঙ্গুলির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার দূরদর্শিতা, তার প্যাশন এই কোম্পানির প্রতি আজকে আমাদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমরা যথেষ্ট নই এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য। তাই আজ বিদিশা গাঙ্গুলি ওনার ওয়াইফ নতুন সিইও হিসাবে জয়েন করবে। আমরা তাকে ফ্যামিলি হিসেবে স্বাগত জানাই এই জি টেকনোলজির সিইও হিসেবে। Now would like to request her to say few words. All yours, madam. বিদিশা দেবী এগিয়ে এসে বলতে শুরু করলেন, থ্যাঙ্কস প্রাঞ্জু। ফার্স্ট অফ অল, I would like to thank you for handling the situation positively. আমার মনে আছে অভিনব সবসময় তোমার সম্পর্কে ভালো কথাই বলতো। অভিনবর সাথে সাথে তোমার পরিশ্রমও এই কোম্পানির উন্নতির জন্য অনিবার্য। Hope you will do the same for me as well. অ্যাকচুয়ালি আমি সেই সিচুয়েশানে নেই যে এই রেসপন্সিবিলিটিকে আমি এখন চেরিশ করতে পারবো, যেটা আমাকে কোম্পানি এখন দিয়েছে। এবং আপনারা সকলেই জানেন এর পেছনে আসল কারণ। আমি অভিনবকে শুধু এটুকুই বলতে চাই যে জি টেকনোলজির উপরে আর কিছুই নেই। অ্যান্ড মি, ইউ অ্যান্ড এভরি ওয়ান অ্যাসোসিয়েটেড উইথ দিস কোম্পানি আর কাম আন্ডার দিস নাথিং। I will make sure to follow and fulfill his vision towards this company. বলেই চোখ মুছলেন। ম্যাডাম, এত বড় একজন মানুষ এভাবে নিজের বাড়িতেই খুন হলেন। আপনি সেই সময় বাড়ি ছিলেন? কাউকে সন্দেহ হয় না আপনার? রিপোর্টার কথাটা বললেন। দেখুন, এসব কথা বলার সময় এখন নয়। উনি বেরোবেন এখন। আপনাদের কোম্পানি নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে তো আমাকে বলুন। আসুন ম্যাডাম। প্রাঞ্জলবাবু এই বলে বিদিশা দেবীকে জায়গা করে দিলেন বেরোবার। 37A হেদুয়া রোড, শ্যামবাজার, সত্যবাবুর বাড়ি। বিকেল 5:30। সত্যবাবু নিজের বাড়ির ন্যাড়া ছাদে পায়চারি করছেন। মা অনেক ছোটবেলাতেই গত হয়েছেন। বলতে গেলে বাবার কোলে পিঠে করেই মানুষ হয়েছেন তিনি। বাড়িটি পৈতৃক, কিন্তু নিজে বেশ রিনোভেট করিয়েছেন। 4 বছর হলো। স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন। বাড়ি থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বেই কলেজ ছিল, তাই সমস্যা হতো না। বাবা মারা যান তখন তিনি ফাইনাল ইয়ারে। তারপর থেকে একাই থাকেন। তখন টিউশন পড়িয়ে নিজের খরচা চালাতেন। যদিও অভাব যে খুব একটা ছিল তা নয়। বাবা গানস অ্যান্ড শেলে চাকরি করতেন। যথেষ্ট রেখে গেছেন ছেলের জন্য, কিন্তু ওনার মধ্যে বরাবরের জেদ যে এবার নিজেকেই করতে হবে কিছু একটা। এবার প্রশ্ন হলো, 7 পাকে বাধা পড়েননি কেন? কলেজে ছিল একজন সঙ্গিনী, তিয়াশা। বেশ ভালোবাসতেন তিনি ওনাকে। সবই ঠিক ছিল। বিপদ হলো সত্যবাবুর বাবা মারা যাবার পর। তিয়াশার বাবা ছিলেন বড় প্রমোটার। প্রথম দেখার দিনেই সত্যবাবুকে বলে বসলেন তার মনের বাসনা, অর্থাৎ সত্যবাবুর বাড়িটা উনি প্রমোটিংয়ের জন্য চাইলেন। সেই যে সত্যবাবু বেরোলেন ওখান থেকে, আর ওমুখও হলেন না। স্বভাবতই তিয়াশার বিয়ে অন্য কোথাও হয়ে গেল। সত্যবাবু ঠিক করলেন আর এসবের দিকে যাবেন না। এই ভেবে পুলিশের চাকরির জন্য তৈরি হতে শুরু করলেন। তারপর সেখান থেকে চাকরি, আর তারপর প্রমোশন পেয়ে এখন গোয়েন্দা দপ্তরে। এসব করতে করতে এত দেরি হয়ে গেল যে 7 পাকে আর বাধা পড়া হলো না। ছুটির দিনে বিকেলে এটাই তার রুটিন, ছাদে পায়চারি করা। তার বাড়ির সামনেই ছেলেরা ফুটবল খেলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাড়ির সামনে তো কোনো মাঠ নেই, তাহলে খেলে কিভাবে? এটা উত্তর কলকাতা, এখানে মাঠ লাগে না খেলতে। ছোট পিচের রাস্তাতেই ইট দিয়ে
বা জুতো দিয়ে গোলপোস্ট বানিয়ে হাওয়াই বল দিয়ে খেলা হয় এখানে। দক্ষিণ কলকাতাতেও এরকম দেখা যায়, কিন্তু খুবই কম। কিন্তু উত্তর কলকাতার গলিতে গলিতে এভাবেই খেলা হয়। সত্যবাবু ফুটবল বলতে পাগল। ছোটবেলায় নিজেও চুটিয়ে ফুটবল খেলেছেন। এখনও যতই কাজে ব্যস্ত থাকুন না কেন, রীতিমতো খোঁজ খবর রাখেন কোন লিগে কি চলছে। তা সে আই লিগ, ইপিএল, স্প্যানিশ লিগ, বুন্দেসলিগা, এমনকি লিগ 1 যাই হোক না কেন। জিনেদিন জিদান আর গ্যাব্রিয়েল বাতিস্তুতার বড় ফ্যান ছিলেন। এখনও ছুটির দিনে নিয়ম করে সকালে চায়ের দোকানে আড্ডা দিতে চান। যতই যাই হয়ে যাক, রবিবার সকালে 7:30 থেকে 10টা অবধি ওনাকে বিমলের চায়ের দোকানে গেলেই পাওয়া যাবে। খুব কাজ না থাকলে এটা মিস করেন না উনি। সেখানেই চলে সব আলোচনা, তর্ক বিতর্ক। তা সে ইস্ট মোহন নিয়েই হোক, বা পেলে মারাদোনা, অথবা লাল সবুজ। বই পড়তেও বেশ ভালোবাসেন সত্যবাবু। ফেলুদা, বোমকেশ, শার্লক এসব তো পড়েইছেন, কিন্তু আশাপূর্ণা দেবীর বিশাল ভক্ত। সত্যবতী, সুবর্ণলতা, দ্য ম্যাচ বক্স, বকুল কথা, এসব সব বই তার ঘরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে। হঠাৎ সত্যবাবুর ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলো ঘোষ দস্তিদার। স্যার, ডানলপের তিলোত্তমা অ্যাপার্টমেন্টে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। অবাক ব্যাপার হলো, ইনি অভিনববাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। সুপ্রতিম বাবু কথাটা বললেন। কখন খুন হয়েছে? যতদূর সম্ভব কিছুক্ষণ আগেই। তুমি কি স্পটেই আছো এখন? হ্যাঁ স্যার। কাউকে কিছুতে হাত দিতে দেবেন না, পুরো সিল করে রাখো। আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে স্যার। ফোনটা রেখেই গোবর্ধন বাবুকে ফোন করলেন সত্যবাবু। হ্যালো, তাড়াতাড়ি ডানলপের তিলোত্তম অ্যাপার্টমেন্টে এসো। স্যার, আমি এই বিগ বাজারে এসছি বউকে নিয়ে কেনাকাটি করতে। সামনে কোনো পুজো নেই এখন, সময় নষ্ট না করে এসো। অভিনববাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খুন হয়েছেন। সে কি? আমি এক্ষুনি বেরোচ্ছি স্যার। ফোনটা কেটে গোবর্ধন বাবু তার বউকে উবেরে করে বাড়ি ফিরতে বলে নিজের স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন। সন্ধে 6:30, ফ্ল্যাট নাম্বার 7, ফ্লোর 3, তিলোত্তমা অ্যাপার্টমেন্ট, ডানলপ। সত্যবাবু ঘটনাস্থলে পৌঁছে দেখলেন অ্যাপার্টমেন্টের বাইরে পুলিশের জিপ দাঁড়িয়ে। ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে। 3 তলায় উঠে ফ্ল্যাট নাম্বার 7-এ ঢুকেই দেখলেন একটি মেয়ের লাশ বিছানার উপর পড়ে আছে। ঠিক পাশেই একটা রক্তমাখা ছুরি, যেটা দিয়ে অভিনব বাবুর মতো একইভাবে গলায় আঘাত করে খুনটা করা হয়েছে। সত্যবাবু গ্লাভস পরতে পরতে সুপ্রতিম বাবুকে জিজ্ঞেস করলেন, নাম কি? আইভি গুপ্তা। অভিনববাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আইভি মানে বিশ্বস্ততা। একাই থাকতেন? ফ্যামিলি কোথায়? এই বলে ছুরিটা তুলে প্লাস্টিকে ঢুকিয়ে এগিয়ে দিলেন সুপ্রতিম বাবুর দিকে। ফ্যামিলি দিল্লিতে থাকে স্যার। ফ্ল্যাটটায় 2টো রুম, একটা ছোট্ট হল, একটা কিচেন আর বাথরুম, তাই তো? সত্যবাবু বেডরুমে ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করলেন। হ্যাঁ স্যার। অনেকগুলো জিনিস ফরেন্সিকে পাঠাতে হবে, এবং অন এ সিরিয়াস নোট, যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট চাই। হয়ে যাবে স্যার। হঠাৎ গোবর্ধন বাবু 2টো ছবি নিয়ে এসে সত্যবাবুকে দিয়ে বললেন, সোফার পাশে পড়েছিল এই 2টো। ছবি 2টো দেখে সত্যবাবু মৃদু হেসে বললেন, বড় কিয়া গোবর, তুমি মোটিভ খুঁজে পেয়ে গেলে মনে হচ্ছে। মানে স্যার? কিছু না, দেখো ভালো করে আর কিছু পাও নাকি। এই বলে কিচেনের দিকে গেলেন সত্যবাবু। কিচেনে ঢুকে দেখলেন ওয়াশ বেসিনের কল থেকে টুপ টুপ করে জল পড়ছে। কাছে গিয়ে দেখলেন বেসিনের আশেপাশে জলের ফোঁটা পড়ে আছে। আসলে কলটাতে একটা প্রবলেম আছে, পুরো বন্ধ করলে অল্প অল্প জল পড়ে। সত্যবাবু কলটা একটু উল্টো দিকে ঘুরিয়ে জল পড়া বন্ধ করলেন। রান্নাঘরটা বেশ ভালো করেই গোছানো, এখনকারের মডিউলার কিচেন যেমন হয় আর কি। ড্রয়ারগুলো একটা একটা করে খুলে দেখতে লাগলেন সত্যবাবু। প্রথম ড্রয়ারে খাবার প্লেটগুলো রাখা, দ্বিতীয় ড্রয়ারে হাতা, খুন্তি এবং অনেক চামচ রাখা। 3 নম্বর ড্রয়ার খুলতেই দেখলেন চায়ের কাপ, প্লেট সাজানো। 8খানা চায়ের কাপ আর 8টা প্লেট, প্রত্যেকটা কাপই পরপর লাইন করে সাজানো, শুধু 2টো কাপ উল্টো দিক করে রাখা। সঙ্গে সত্যবাবু দ্বিতীয় ড্রয়ারটা আবার খুলে চামচগুলো হাতে নিয়ে দেখতে লাগলেন এক এক করে। একটা চামচে এখনও জল লেগে আছে।
কিছুক্ষণ আগে কেউ ধুয়েছে বলে মনে হলো। ড্রয়ার বন্ধ করে বসার ঘরের দিকে গেলেন সত্যবাবু। ওদিকে বেডরুমে ফটোগ্রাফার ফটো তুলতে ব্যস্ত, তার সাথে সুপ্রতিম বাবু ফরেন্সিকের জন্য সব সংগ্রহ করছেন। অ্যাম্বুলেন্স কি কাল আসবে ঘোষ দস্তিদার? সত্যবাবু বেডরুমের দিকে উকি মেরে জিজ্ঞেস করলেন। না স্যার, ফোন করে দিয়েছি অনেকক্ষণ, এই এলো বলে। আরে বাহ, দারুণ কাজ করছো তো। তা পোস্টমর্টেম রিপোর্ট কি কাল পাওয়ার কোনো আশা আছে? হ্যাঁ স্যার, পেয়ে যাব মনে হয়, কিন্তু হয়তো সন্ধে হয়ে যেতে পারে আস্তে আস্তে। বসার ঘরে সোফার সামনে একটা ছোট টি টেবিল রাখা, আর তার উপর একটা অ্যাশট্রে। সত্যবাবু অ্যাশট্রে হাতে নিয়ে দেখলেন একটাই আধ খাওয়া সিগারেট পড়ে আছে, ঠিক যেমন অভিনববাবুর বারান্দায় ছিল সেরকম। দুটোরই একই ব্র্যান্ড। সিগারেটটা যত্ন করে প্লাস্টিকে ঢুকিয়ে রাখলেন আর বললেন, আজ প্রেস মিট ছিল না জি টেকনোলজির? হ্যাঁ স্যার, হয়ে গেছে। গোবর্ধন বাবু বললেন, সিনেমা দেখব, প্রেসের কারোর সাথে যোগাযোগ করো। আমার পুরো প্রেস কনফারেন্সের ভিডিও চাই, প্রথম থেকে শেষ অবধি। ওকে স্যার, ব্যবস্থা করছি আমি। এই বলে গোবর্ধন বাবু ফোন বার করে কল করতে গেলেন। ঠিক সেই সময় অ্যাম্বুলেন্সের লোকজন এসে লাশটা নিয়ে বেরিয়ে গেলেন। ঘোষ দস্তিদার, আমরা বেরোলাম, সব দেখে শুনে সিল করে দিয়ে যেও কিন্তু। হ্যাঁ স্যার, ঠিক আছে। সত্যবাবু ফ্ল্যাট থেকে বেরোতে গিয়ে দরজাটা দেখে আবার খুলে বললেন, আর হ্যাঁ, দরজার ফরেন্সিক রিপোর্টটা খুব জরুরি, হ্যান্ডপ্রিন্টগুলো কাজে আসবে পরে। হ্যাঁ স্যার, করিয়ে দেব, অসুবিধে নেই। ঠিক আছে, আমরা বেরোলাম তাহলে, চলো গোবর। এই বলে দুজনেই বেরিয়ে গেলেন। নিচে নেমে গোবর্ধন বাবুর স্কুটিতে বসে সত্যবাবু বললেন, চাবিটা দাও, চলো হেদুয়ায় আমি নেমে যাব। গোবর্ধন বাবু তার স্কুটি নিয়ে খুবই পজিটিভ, কাউকেই চালাতে দিতে চান না খুব একটা। একটু সংকোচ বোধ করলেন। আপনি চালাবেন স্যার? সত্যবাবু হেলমেট পরতে পরতে বললেন, হ্যাঁ, কেন? না মানে, আমি থাকতে আপনি গাড়ি চালাবেন, কেমন বাজে লাগে না দেখতে? আচ্ছা, এই ব্যাপার। গাড়ির বিমা করানো আছে তো? হ্যাঁ স্যার। তাহলে অসুবিধা নেই, বসে পড়ো পিছনে, কিছু হলে সব ফেরত পেয়েই যাবে। সত্যবাবুর কথা ফেলতে না পেরে মুখটা কাচুমাচু করে পেছনে বসতে গিয়ে বললেন, স্যার, একটাই হেলমেট, পুলিশ যদি ধরে? বাহ, আজ খুব ট্রাফিক নিয়ম দেখাচ্ছ যে। কাল তো মদ খেয়ে খুব বলছিলে কে ধরবে আমাকে, আমি তো পুলিশ, সেই। তুমি যতই কাটানোর চেষ্টা করো, এইটুখানি রাস্তা আমিই চালাবো। বসবে তো বসো, না হলে আমি গেলাম। এই বলে স্কুটিটা স্টার্ট দিলেন সত্যবাবু। অগত্যা আর কোনো উপায় না পেয়ে পেছনে উঠে বসলেন গোবর্ধন বাবু। হেদুয়ার 4 মাথার মোড়ে স্কুটিটা দাঁড় করালেন সত্যবাবু। নেমে হেলমেটটা খুলতে খুলতে জিজ্ঞেস করলেন, ভিডিওটা কখন পাঠাবে কিছু বলেছে? হ্যাঁ স্যার, কিছুক্ষণের মধ্যেই পাঠাবে। আমাকে পাঠালেই আপনাকে মেল করে দেব। সে তো করবেই, সাথে ফোন করে বলো একবার। ফোন করে না বললে মেল চেক করতে ইচ্ছেই করে না। ঠিক আছে স্যার, আসি তাহলে। এই বলে গোবর্ধন বাবু বেরিয়ে গেলেন আর সত্যবাবু বাড়ির দিকে হাঁটা লাগালেন। 20শে জানুয়ারি রাত 9:40, সত্যবাবুর বাড়ি। হ্যাঁ বলো। ফোনটা ধরে বললেন সত্যবাবু। স্যার, আপনাকে মেল করে দিয়েছি ভিডিওটা। গোবর্ধন বাবু বললেন, ঠিক আছে, কাল দেরি করো না, ঠিক সময় চলে এসো, অনেক কাজ আছে। ঠিক আছে স্যার। সত্যবাবু মেল বক্স খুলে ভিডিওটা ডাউনলোড করে চালিয়ে দেখতে লাগলেন। 21শে জানুয়ারি সকাল 10টা, লালবাজার গোয়েন্দা দপ্তর, সত্যবাবুর কেবিন। আসবো স্যার? গোবর্ধন বাবু বললেন। আরে এসো। গোবর্ধন বাবু ভেতরে এসে হাতের ফাইলটা সত্যবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, অভিনববাবুর পোস্টমর্টেম রিপোর্ট আর ফরেন্সিক। ফাইলটা হাতে নিয়ে খুলতে খুলতে সত্যবাবু বললেন, 2টো চা বলো। স্যার, একটা। চশমার উপর দিয়ে গোবর্ধন বাবুর দিকে একবার দেখে হাত নেড়ে যেতে বললেন সত্যবাবু। তারপর ফাইলটা দেখতে শুরু করলেন। 5 মিনিট পর মোহনকে নিয়ে কেবিনে ঢুকলেন গোবর্ধন বাবু। চায়ের কাপটা টেবিলে রেখে মোহন বেরিয়ে যেতেই সত্যবাবু বললেন, প্রশ্ন বিচিত্রার সাজেশন পুরো মিলে যাচ্ছে তো গোবর। মানে? চায়ের কাপটা হাতে তুলে এক চুমুক মেরে সত্যবাবু বললেন, জানো তো, পরকীয়া, রাগ, অভিমান এসবের কাছে ভালোবাসা সবসময় হেরে যায়। স্যার, প্লিজ একটু খুলে বলুন না। খুলে বলার কিছুই নেই। এই নাও,
দেখো রিপোর্টগুলো। ফাইলটা গোবর্ধন বাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, পোস্টমর্টেম রিপোর্ট তো বলছে ছুরির আঘাতে শ্বাসনালী ছিন্ন ভিন্ন হয়ে মৃত্যু, কিন্তু অভিনববাবুর শরীরে ইনসুলিনের মাত্রাও অনেক বেশি ছিল। ছুরিতে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্টও নেই। সেটাই তো স্বাভাবিক। ওভাবে ছুরি দিয়ে একজন সুস্থ ব্যক্তিকে আঘাত করে মারা অত সোজা কাজ নয়, যদি না সে পাকা খিলাড়ি হয়। সেই জন্য ইনসুলিনটা দরকার ছিল শরীরটাকে অবচেতন করার জন্য, অথবা একেবারেই মেরে ফেলার জন্য। সে তো বুঝলাম স্যার, কিন্তু ইনসুলিন কেন? আরও তো অনেক কিছুই আছে স্যার অবচেতন করার জন্য। ইনসুলিন দিয়ে অবচেতন প্রথমবার শুনলাম। এই হলো সমস্যা, পুরো জিনিসটা না বুঝেই কথা বলা। পাতা উল্টে পরের পাতাটা দেখো। অভিনববাবু খুবই মিষ্টি মানুষ ছিলেন। বাইরে থেকে কতটা জানি না, কিন্তু শরীরের ভিতরে মিষ্টির দোকান নিয়ে ঘুরে বেড়াতেন। পরের পাতাটা পড়ে গোবর্ধন বাবু বললেন, আচ্ছা ডায়াবেটিস ছিল ওনার, এবার বুঝলাম। একদমই তাই, উনি রোজই ইনসুলিন নিতেন। স্বাভাবিকভাবেই সেদিনও নিয়েছিলেন অফিস থেকে ফিরে, কিন্তু সেদিন ইনসুলিনের নর্মাল ডোজটাকে ওভারডোজ করে দেওয়া হয়। কিন্তু তারপরেও যখন ওনার হার্ট অ্যাটাক হলো না, তখন ছুরি দিয়ে গলায় আঘাত করা হয়, যার দরুন শ্বাসনালীতে গুরুতর আঘাত লাগে এবং উনি মারা যান। কিন্তু কে করলো? ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। যে করবে সে কি আর প্রমাণ ছাড়বে? আর রইল বাকি ফিঙ্গারপ্রিন্ট, সে মোছার কতক্ষণের কাজ। অ্যালকোহল দিয়ে সাফ করা হয়েছে ছুরিটা, দেখো ফরেন্সিক বলছে। তাহলে কে স্যার? অভিনববাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের বাড়িতে যে দুটো ছবি আমাকে দিলে সেগুলো দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, অভিনববাবু আর আইভি গুপ্তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছিল ওই দুটো। আর প্রেস মিটের ভিডিওটা দেখে কি বুঝলে? হ্যাঁ, প্রেস মিট নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়, কারণ বিদিশা দেবী দেরি করে আসেন সেদিন। ড্রয়ার থেকে দুটো সিগারেট বার করে গোবর্ধন বাবুকে দেখিয়ে বললেন, দেখো তো চিনতে পারো কি না? হ্যাঁ নিশ্চয়ই, এই দুটো সিগারেটের একটা অভিনববাবুর বাড়ির বারান্দার থেকে নিলেন, আরেকটা আইভির বাড়ির অ্যাশট্রে থেকে। কিন্তু একই দুটোই আধ খাওয়া এবং একই ব্র্যান্ডের সিগারেট। মজার কথা কি বলো তো, বিদিশা দেবী সেদিন মিথ্যে বললেন যে উনি সিগারেট খান না, কিন্তু সেদিন ফেসবুকের ফটোতে আমরা দেখলাম যে ওনার বাহাতে সিগারেট। কি কাকতালীয় ব্যাপার, তাই না? কিন্তু আপনি কি করে জানলেন যে বিদিশা দেবী ওই ব্র্যান্ডের সিগারেট খান? বাকি চাটা এক চুমুকে শেষ করে সত্যবাবু বললেন, সেদিন অভিনববাবুর বাড়ির ডাস্টবিনে আমি সিগারেটের প্যাকেট ফেলতে গেছিলাম, মনে আছে সিঁড়ির নিচে? তখনই আমি এই ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট ওখানে পড়ে থাকতে দেখেছিলাম। গোবর্ধন বাবু কিছুটা অবাক হয়ে বললেন, তার মানে বিদিশা দেবী? আপাতত প্রমাণ তো তাই বলছে। আইভির রিপোর্টটা আসুক, তারপর কাল যাব আবার প্রাসাদে শেষকৃত্য সম্পন্ন করতে। পরের দিন 22শে জানুয়ারি সকাল 11টা অভিনববাবুর বাড়ির সামনে পুলিশের গাড়িটা এসে দাঁড়ালো। সত্যবাবু এবং গোবর্ধন বাবু গাড়ি থেকে নেমে মেন গেটের সামনে গেলেন। গোবর্ধন বাবু তপনকে জিজ্ঞেস করলেন, বিদিশা দেবী আছেন? হ্যাঁ স্যার, আসুন বলে গেট খুলে দিল তপন। দুজনেই ভেতরে ঢুকে দরজায় বেল বাজালেন। গেট খুলল দেবু। সত্যবাবু বললেন, বিদিশা দেবী কোথায়? উপরে আছেন, এখন তো অফিস বেরোবেন বললেন। হ্যাঁ সে তো বেরোবে নিশ্চয়ই, কিন্তু এখন না, পরে। যাও ডেকে দাও, বলো আমরা এসেছি। আচ্ছা স্যার, ভেতরে আসুন, বসুন এখানে, আমি ডেকে দিচ্ছি। এই বলে দেবু ফোন করে বিদিশা দেবীকে ডাকলেন। বিদিশা দেবী অফিসে যাবেন বলে একদম তৈরি। নিচে এসে সত্যবাবুকে জিজ্ঞেস করলেন, আপনারা এখন কিছু বললেনই তো যে আসবেন? আমি আসলে অফিস বেরোচ্ছি এখন। না না বিদিশা দেবী, এখন অফিস গেলে তো হবে না। আর আমরা কি আপনার অতিথি যে বলে কয়ে আসবো? কিছু কথা জিজ্ঞেস করার ছিল, তাই আর কি। আচ্ছা আসুন উপরে। এই বলে দুজনকে উপরের ঘরে নিয়ে গেলেন বিদিশা দেবী। বলুন কি জিজ্ঞেস করার আছে? বিদিশা দেবী চেয়ারে বসে জিজ্ঞেস করলেন। আছে তো অনেক কিছুই, এবার আপনি যত তাড়াতাড়ি বলবেন ততই মঙ্গল। সত্যবাবু বললেন, মানে হলো আপনি নিশ্চয়ই জানেন যে আইভি গুপ্তা মানে অভিনববাবুর বিয়ে গত পরশু খুন হয়েছেন।
ভেরি স্যাড। হ্যাঁ, স্যাড তো বটেই। তা সেদিন আপনার প্রেস মিট ছিল বিকেল 4টে থেকে। যতদূর দেখলাম আপনি অনেক দেরিতে পৌঁছন ওখানে, কেন? আপনারা চা খাবেন? সত্যবাবু চশমাটা ডান হাতে তর্জনী দিয়ে একটু উপরে তুলে বললেন, দেখুন বিদিশা দেবী, আমার সামনে কেউ কথা ঘোরাক সেটা কিন্তু আমার একদমই পছন্দ না। সুতরাং যা যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। চা নিশ্চয়ই খাবো অন্য দিন। হঠাৎ মা অসুস্থ হয়ে পড়েন সেদিন দুপুরে, তাই ছেড়ে বেরোতে দেরি হয়ে যায় আমার। পকেট থেকে পোড়া সিগারেট দুটো বার করে দেখিয়ে সত্যবাবু বললেন, দেখুন তো চিনতে পারেন কি না। এ তো সিগারেট, আমি কি করে জানবো? ও আচ্ছা, গোবর, তোমার ফোন থেকে ওনার ফেসবুক প্রোফাইলটা খুলে দেখাও তো। গোবর্ধন বাবু প্রোফাইলটা খুলে সত্যবাবুকে দিতেই ফোনটা বিদিশা দেবীর দিকে এগিয়ে দিয়ে সত্যবাবু বললেন, আপনার বাহাতে ওটা কি জ্বলছে একটু বলবেন? বিদিশা দেবী খানিক হকচকিয়ে বললেন, সিগারেট। কিন্তু সেদিন যে আপনি বললেন আপনি সিগারেট খানই না। সত্যি আমি খাই না, সেদিন পার্টি ছিল তাই হয়তো। আর এই একই সিগারেট আপনার বারান্দায় এবং আইভি গুপ্তার ঘরের অ্যাশট্রেতে পাওয়া যায়। আর মজার ব্যাপার হলো দুটোই একই রকম করে আধ খাওয়া। সত্যবাবুর হাতে ধরা সিগারেটটা দেখে বিদিশা দেবী বললেন, আমি এই ব্র্যান্ডের সিগারেট খাই না কখনো। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। সেটা কি করে হয়? আমি সেদিন আপনার বাড়ির ডাস্টবিনে আমার সিগারেটের প্যাকেট ফেলতে গিয়ে এই একই সিগারেটের প্যাকেট পড়ে থাকতে দেখেছি। তা আপনি ছাড়া এত দামি সিগারেট আর কে খাবে বলুন? আমি সত্যি জানি না কে খেয়েছে। এই তো না, এখানেই মুশকিল। আচ্ছা ঠিক আছে, অভিনববাবুর পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে জানেন? অতিরিক্ত ইনসুলিন দেওয়া হয় আগে, তারপর শরীর অচৈতন্য হয়ে গেলে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। আর সেদিন আপনার বাড়ির টেবিলের নিচ থেকে খালি সিরিঞ্জটা আমি নিজে তুলে নিয়ে গেছি। উনি রোজই ইনসুলিন নিতেন, আর যে রোজ ইনসুলিন নেন তার ডোজ ওভারডোজ হয় কি করে, যদি না কেউ বদলে দেয় ওটা। আমি আপনাকে আগেও বলেছি, সেদিন আমি বাড়ি ছিলাম না ওই সময়। ও মা, তাই নাকি? আপনি তো হাউস পার্টিতেও বেশিক্ষণ ছিলেন না। কারণ যদি থাকতেন তাহলে শুধুমাত্র দুটো ছবিতে কি করে দেখা যাচ্ছে আপনাকে? আমি বেশিক্ষণ ছিলাম না, কারণ আমি জানতাম অভি সেদিন তাড়াতাড়ি ফিরে আসবে বাড়ি। তাই আমি বেরিয়ে যাই ওখান থেকে তাড়াতাড়ি। আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। অভি আমার হাজবেন্ড, আমি কি করে করব এসব ওর সাথে? আর আমার দরকারটাই বা কি এসব করার? দরকার আছে বিদিশা দেবী। এই বলে অভিনব বাবু আর আইভি দেবীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি দুটো বিদিশা দেবীর দিকে বাড়িয়ে দিলেন সত্যবাবু। ছবিগুলো দেখে বিদিশা দেবী বললেন, এ কি, এসবের কি মানে? কোথা থেকে পেলেন এগুলো? এবার বুঝলেন দরকারটা কি, নাকি আমি বোঝাবো? দেখুন, আমি আজ প্রথম এই ছবিগুলো দেখছি। অভির অফিসের ব্যাপারে আমি কোনো রকম কোনো খোঁজ খবর নিতাম না, কিছুই জানতাম না। আইভি গুপ্তা যে ওর পিয়ে ছিল সেটাও আমি গত পরশুই জেনেছি। বলতে বলতে কেঁদে ফেললেন বিদিশা দেবী। দেখুন বিদিশা দেবী, এভাবে সব কিছুই কাটিয়ে বেরিয়ে যাবেন তা তো হয় না। সমস্ত প্রমাণই আপনার বিপক্ষে। আইভি গুপ্তা রিপোর্টটা এলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাই বলছি, এখনই বলে দিন সব কিছু। হঠাৎ সত্যবাবুর ফোনটা বেজে উঠল। হ্যালো স্যার, আইভি গুপ্তার রিপোর্ট এসে গেছে, আপনার অফিসে পাঠিয়ে দিয়েছি। আর একটা ভালো খবর আছে স্যার, ফ্ল্যাটের দরজায় ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে একজনের। ঠিক আছে, গুড জব ঘোষ দস্তিদার, বলে ফোনটা কেটে দিলেন সত্যবাবু। দেখুন বিদিশা দেবী, আইভি গুপ্তার ফ্ল্যাটের দরজায় ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এবার আর কোনো সমস্যা নেই, টেস্ট করলেই ধরা পড়ে যাবেন। একই সিগারেট দুই জায়গাতেই পাওয়া গেল। আপনি প্রেস মিটে দেরি করে এলেন, সেদিন পার্টি থেকে তাড়াতাড়ি এলেন। আপনার ঘরের ডাস্টবিনেও একই সিগারেটের প্যাকেট। আর আপনি নিজেই বলেছেন যে আপনাদের বাড়িতে আর কেউ আসেনি সেদিন। তার উপর আপনার স্বামীর সাথে আইভি গুপ্তার অবৈধ সম্পর্ক ছিল। এটুকু মোটিভ কি যথাযথ নয় খুন দুটো করার জন্য? দেখুন, আমি সত্যি বলছি, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না এসবের। কে ফাঁসাবে আপনাকে আর কেন বলুন? বিদিশা দেবী নিজের ফোনের হোয়াটসঅ্যাপে একটা ভিডিও খুলে সত্যবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই দেখুন, আমার প্রেস মিটের আগের দিন রাতে এটা আমার ফোনে আসে। আমি লজ্জায় কিছু বলতে পারিনি কাউকে এখনো।
আমি যে কিভাবে সেদিন প্রেস মিট করেছি শুধু আমিই জানি। সত্যবাবু ভিডিওটা দেখে অবাক হয়ে গেলেন। বিদিশা দেবী আর অভিনব বাবুর গোপন মুহূর্তের ভিডিওটা এই দরজার বাইরে থেকে করা হয়েছে মনে হচ্ছে। সত্যবাবু বিদিশা দেবীর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বললেন। হাউ হাউ করে কেঁদে ফেললেন বিদিশা দেবী। সত্যবাবু বিদিশা দেবীকে থামিয়ে বললেন, শান্ত হন আপনি। তার মানে আপনি যাতে প্রেস মিটে না যান তাই ভয় দেখানোর জন্য এই ভিডিওটা পাঠানো হয় আপনাকে। কারণ যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো তাহলে আগেই পাঠাতো ভিডিওটা। আমি জানি না সেসব। এই ভিডিওটা যদি এখন ছড়িয়ে যায় আমার আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। কাঁদতে কাঁদতে এই বলে উঠে গিয়ে রাগে নিজের ফোনটা বারান্দা থেকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন বিদিশা দেবী। আরে ফোনটা ওভাবে ফেলে দিলেন, চলুন নিচে যাওয়া যাক আনতে, সত্যবাবু বললেন। তিনজনে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সত্যবাবু আবার বললেন, নাম্বারটা চেনা? বিদিশা দেবী না বললেন। দেখুন বিদিশা দেবী, ভিডিওটা আপনার ঘরের দরজার বাইরে থেকে করা। কাউকে সন্দেহ হয়? এই বাড়িতে কেউ এরকম করবে না কোনোদিন। মায়ের অবস্থা আপনারা দেখেছেন। আর যারা কাজ করে তারা কেউই উপরে যায় না আমি না ডাকলে। নিচ থেকে ফোন করেই ডাকে আমাকে। আচ্ছা, কোনো বাইরের লোকের আসা যাওয়া ছিল? হ্যাঁ, ওই বন্ধু বান্ধব মাঝে মধ্যে আসতো। আর হ্যাঁ, প্রাঞ্জল আসতো প্রায় অফিসের কাজে অভির কাছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিদিশা দেবীর দিকে ঘুরে তাকিয়ে সত্যবাবু বললেন, প্রাঞ্জল এ কোন জল? আমাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আর অভির খুব ভালো বন্ধু। প্রায় আসতো আমাদের বাড়ি কাজের সূত্রে। বলতে বলতেই বাড়ি থেকে বেরিয়ে বাগানের দিকে এগোতে লাগলেন তিনজনে। ঠিক বারান্দার নিচে অভিনব বাবুর মায়ের ঘরের জানলার পেছনে পৌঁছতেই গোবর্ধন বাবু বললেন, এই আশেপাশের ঝোপঝাড়ে সাপ খোপ নেই তো? হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু চিন্তা নেই গোবর। বিষধর সাপ এরকম খাস কলকাতায় পাবে না। যেগুলো আছে সেগুলো কামড়ালে তুমি মরবে না। ফোনটা খোঁজার চেষ্টা করো। সত্যবাবুর কথাটা শুনে গোবর্ধন বাবু চারিদিকটা ভালোভাবে দেখে নিলেন একবার। আসলে ঘাস ফুলগুলো অনেক বড় হয়ে গেছে, অনেকদিন সাফসাফাই হয়নি সেভাবে এদিকে। বিদিশা দেবী বললেন, শুধু এখানে নয় বিদিশা দেবী, ঘাস ফুলের উপদ্রব আজকাল সব জায়গাতেই বেড়েছে। কাস্তে আনতে বলুন কাউকে, এগুলো ছাড়তে হবে। সত্যবাবু বললেন, এখন তো কেউ নেই এই কাজ করার জন্য। বিদিশা দেবী বললেন, সেটাই তো সমস্যা, কাস্তে ধরার লোকেরই বড্ড অভাব আজকাল। এই বলে সত্যবাবু জানলার দিকে এগিয়ে গেলেন। জানলার কাছে যেতেই সুজাতা দেবী, অভিনব বাবুর মা, ভেতর থেকে চেঁচিয়ে উঠলেন, ওই আবার কে এলি রে? একটু শান্তি দিবি না তোরা? আচ্ছা মাসিমা, চলে যাচ্ছে, শুধু 2 মিনিটের কাজ, সত্যবাবু বললেন। সত্যবাবু ফোন খুঁজতে গিয়ে দেখলেন জানলার নিচের 3টে কাগজ ফুলের চারা কেউ যেন পা মারিয়ে চলে গেছে। চারপাশটা দেখতেই বুঝতে অসুবিধা হলো না যে কেউ যেন এই চারা গাছগুলো মারিয়ে ওই বাড়ির শেষে দেওয়ালটার দিকে গেছে। সত্যবাবু দেখে নিয়ে বললেন, অভিনব বাবুর ঘটনার দিন একটু বৃষ্টি পড়ছিল না বিকেলের দিকে? হ্যাঁ, সেদিন দুপুরের পর থেকে বৃষ্টি পড়ছিল, বিদিশা দেবী বললেন। ভাগ্যিস বরুণ দেবের কৃপা ছিল, না হলে খুব বড় জিনিস হাতছাড়া হয়ে যেত। মানে? বিদিশা দেবীর ফোনটা খুঁজে পেয়ে হাতে তুলে ভালো করে মুছে নিয়ে সত্যবাবু বললেন, মানে হলো বৃষ্টি না পড়লে এখানে পায়ের ছাপগুলো স্পষ্টভাবে বোঝা যেত না। এই দেখুন, কেউ একজন আপনাদের বারান্দা থেকে মায়ের ঘরের জানলার উপর নেমে তারপর সেখান থেকে নিচে লাফিয়ে এই দিক দিয়ে বাড়ির পেছনের ওই দেওয়াল টপকে পালায়। পায়ের ছাপ সেই কথাই বলছে। পেছনের দেওয়ালেও কাদামাখা পায়ের ছাপ লেগে আছে। আর এই নিন আপনার আইফোন। স্ক্রিনটা একটু গেছে মনে হচ্ছে, ভাগ্যিস ঝোপের মধ্যে পড়েছিল, তাই এ যাত্রায় বেঁচে গেল। ধন্যবাদ। কিন্তু কে এরকম করবে? তার মানে কি এই আমার অভিকে খুন করে এদিক দিয়ে পালায়? যতদূর সম্ভব হ্যাঁ, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো আসার সময়ের কোনো পায়ের ছাপ নেই, শুধু যাবারটাই আছে। আচ্ছা, সেদিন আপনি যখন বাড়ি ফেরেন তখন শ্যামলী গেট খুলেছিল তাই তো? হ্যাঁ। আর মেন গেটে তপন ছিল? হ্যাঁ। শ্যামলী আর তপনকে আজ বিকেলে একবার আমার অফিসে আসতে বলবেন, দরকার আছে। আর ওই ফোন নাম্বারটা গোবর্ধনকে দিয়ে দিন, কাজে আসবে। আমরা আসি এখন।
এই বলে সত্যবাবু আর গোবর্ধন বাবু বেরিয়ে গেলেন। গাড়িতে যেতে যেতে সত্যবাবু বললেন, বুঝলে গোবর, একটা ভুল হয়ে গেছে। সিরিঞ্জটা ফরেন্সিকে পাঠাও, দেখো কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। ঠিক আছে স্যার। ঠিক আছে না, ফরেন্সিক বিভাগের সমরেশ বাবুকে ফোন করো আর বলো এটা খুব দরকার, কাল সকালের মধ্যে যেন পাই। ওকে স্যার। তার মানে বিদিশা দেবী নন? সেটাই তো দেখছি, কেউ তো একজন খেলছে লুকোচুরি। তাড়াতাড়ি ধাপ্পা দিতে হবে, অনেক হলো। আইভি রিপোর্টটা এখন গিয়ে ভালো করে দেখব, তারপরে সিরিঞ্জের রিপোর্টটা এলেই ধাপ্পা। আর হ্যাঁ, তোমার চেনা জানা কাউকে বিদিশা দেবীর বাড়ি পাঠাও, আর ওই বাগানের পায়ের ছাপগুলো ভালো করে পরীক্ষা করে ছবি তুলে তার রিপোর্টটা আমাকে পাঠাও, আর সেটাও যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে স্যার। আজকের পর্ব এই পর্যন্তই থাক। কাল দুপুর 2টোতে এর 3য় পর্ব আপলোড করব, আর কাল রাত্রেই এর অন্তিম পর্ব আপলোড করে দেব। আপনাদের এই গোয়েন্দা গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।